যথাসম্ভব রায়ের আবদারের কাছে এবার অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য হলো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা রায় নীলুকে আটকে দিয়ে বলতে থাকে যে আমার গোটা ট্রাইমেস্টার জুড়ে তুই এ বাড়িতেই থাকবি, ঠিক সেই সময় অনির্বাণ ছুটে এসে রাইকে বলতে থাকে যে রাই, তোমার মনে হয় না যে তুমি বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছো? ঠিক সেই সময় রাই বলতে থাকে যে দেখো অনির্বাণ, এতক্ষণ ধরে তোমরা সকলে মিলে অনেক কথা বললে, আমি সব কিছু মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আমি একটারও কোনো টু শব্দটুকু করিনি। কিন্তু এবার আমি বলবো, তোমরা সকলে শুনবে। তুমি যদি সত্যি চাও যে তোমার সন্তান এবং তোমার স্ত্রী সুস্থ সবলভাবে ভালোভাবে থাকুক, এ বাড়িতেই থাকুক, তাহলে আমার একটা শর্ত আছে। আর সেই শর্তটা এটাই হলো যে আমার কাছে আমার সাথে 24টা ঘন্টা এখন থেকে নীলু আমার কাছেই থাকবে এবং ও এ বাড়িতেই থাকবে। যদি তুমি এই শর্তে রাজি থাকো তাহলে তো ভালো, নয়তো বা আমি নীলুর কাছে আমার বাপের বাড়িতে থাকবো গোটা ট্রাইমেস্টার জুড়ে। এখন তোমার উপরে নির্ভর করছে যে তুমি কোনটা চাও। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে রাই, তুমি কিন্তু আমার ভালো মানুষই সুযোগটার অপব্যবহার করার চেষ্টা করছো। তুমি এই জিনিসটা ভুলে যাবে না। এই মেয়েটা যতক্ষণ তোমার সংস্পর্শে থাকবে ততক্ষণ আমি বারবার করে টেনশনে পড়ে থাকবো যে এই হয়তো বা এই মেয়েটা কোনো রকম কোনো ক্ষতি করে দেওয়ার চেষ্টা করলো তোমার। তুমি একবার আমার কথা ভেবেছো? ঠিক সেই সময় রাই বলতে থাকে যে দেখো অনির্বাণ, আমি চাই যে আমার এই সময়টাতে আমি আমার পুরো পরিবারের ভালোবাসাটা পাই, এবং আমি তো খুব ভালো করেই জানি যে আমি কখন কি করব না করব। আর যাই হোক না কেন, আমি নিজের খেয়ালটা নিজে রাখতে জানি। আমি তো একবারও বলছি না তোমাদেরকে যে আমার এই ট্রাইমেস্টারে শুধুমাত্র নীলু যেটা আমাকে করতে বলবে আমি সেটাই করবো। তোমরা সকলে তো আছো, তোমাদের সকলের সামনে নীলু কী বা করতে পারবে বলো তো? এর থেকে ভালো তো আমার কাছে নীলু যদি থাকে, আমি তো তাও নিশ্চিন্ত থাকতে পারবো যে না, ও আমার ধারের কাছে আছে, যখন আমার যেটা প্রয়োজন পড়বে ও আমাকে এনে দিতে পারবে। তাহলে তোমরা কেন বুঝতে চাচ্ছ না বলো তো? এটাই তো আমি বুঝতে পারছি না। ঠিক সেই সময় অনির্বাণের মা বলে থাকে যে ছেড়ে দে অনি, এর মতন একটা ঢিট মেয়েকে আজই হোক না কেন তুই কোনোদিনও সোজা করতে পারবি না। ওর যা ইচ্ছে ও বরঞ্চ সেটাই করুক। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে ঠিক আছে, বরঞ্চ নীলু তোমাকে আমি এই বাড়িতে থাকার জন্য অ্যালাউ করছি, কিন্তু তাই বলে তুমি যদি কোনো মতে আমার সন্তানের কোনো ক্ষতি করার চেষ্টা করো, বা যদি তোমার কারণে আমার সন্তানের কোনো রকম কোনো আঁচও আসে, তাহলে আমি তোমাকে এই যাত্রায় ছেড়ে কথা বলবো না। তাৎক্ষণিক আমি তোমাকে পুলিশের হাতে তুলে দেবো, এই আমি তোমাকে বলে রাখলাম। ঠিক সেই সময় নীলু মনে মনে বলতে থাকে যে এই সুযোগটাকে তো আমি চেয়েছিলাম, যে রাই দিদিভাই তোর চোখের সামনে থেকে তোর সর্বনাশ আমি করবো। তুই টেরও পাবি না যে তিলে তিলে একটু একটু করে তোর গর্ভের এই সন্তানটাকে আমি শেষ করে দেওয়ার জন্য কীরকম করে ফোন দিয়ে যাচ্ছি। তুই হয়তো আবার ভাববি যে না, আমি তোর ভালো চাইছি, কিন্তু ভেতরে ভেতরে আমি হলো গিয়ে সেই সাবজি কিনা যখন তখন চোখে ছবর দিয়ে দিতে পারি। কিন্তু এই যাত্রায় আমি কোনো মতেই তাড়াহুড়ো করবো না। আমি একটু একটু করে আস্তে আস্তে তোর সর্বনাশ করবো, যাতে কিনা সাপও ভাঙে এবং লাঠিও না মরে। কারণ আমি যে ভালো মানুষের মুখোশটা এবার পড়েছি, সেটাকে এত সহজে কারো কাছে ধরা দেওয়ার মতন পাত্রী তো অন্তত আমি নই। ঠিক সেই সময় স্রোত বলতে থাকি যে দিদিভাই তুই আবারও ভুল করছিস, এই ভুলটার কোনোদিনও তুই সংশোধন করতে পারবি না, বরঞ্চ তোর এবং অনির্বাণ দাদাভাইয়ের সম্পর্কটা আরও বেশি খারাপের দিকে চলে যাবে। এই কথাটা তুই মাথায় রাখিস। ঠিক সেই সময় রাইয়ের মা বলতে থাকে যে রাই, তুই যে আরও একবার নীলুকে সুযোগ দেওয়ার কথা ভেবেছিস, তার জন্য আমি সত্যি তোর প্রতি কৃতজ্ঞ। মেয়েটাকে কেউ বিশ্বাস করতে চাইছে না, জানিস তো? মেয়েটা বারবার করে ভালো মানুষ হওয়ার চেষ্টা করছে, ততবারই তো ওকে সবাই টেনে হিসেবে নামিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।